হয়নি তো, কমিউনিকেশন করতে, কথা বলতে হয়নি তো, অনুশোধন জিনিস হচ্ছে, তাহলে কষ্টটা কোথায়? প্রশ্ন করতে হবে। তুই একটা ছবি তুলছ, রাম চক্রবর্তীকে ডাইরেক্টর, আরে ভাই পড়ে যাবো, আপনার মোবাইলটা নামাও, মোবাইলটা নামাও। আস্তে 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 আসো দাদা। সবাই কিছু আমরা শুরু করবো, প্লিজ প্লিজ একটু আপনারা সবাই কিছু বলবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কিছু বলতে হবে। আমি শুধুই আজকে ইভেন্টটা একবার টিজারটা দেখবো, আমাদের রুটিনকে রিকোয়েস্ট করছি একবার কিন্তু টিজারটা প্লে করার জন্য। লাইটগুলো অফ করা যাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌমিতা। আমরা এই ছবি নিয়ে অনেক দিন ধরে আগ্রহ প্রকাশ করেছি, অনেক দিন ধরে প্রশ্ন করেছি কবে আসবে কবে আসবে। আজকে যখন এখানে টিজারটা দেখছি বুঝে যাচ্ছে না কি এমন করলে যে কোথায় 10 বছর 9 বছর এত কিছু বন্ধ হয়েছে, এত পুরো ছবি কিছুই নেই, মনে হচ্ছে জীবন্ত নতুন ছবি। ভুলে বুঝতে সবাইকে স্বাগত। এটা আমাদের ধূমকেতু রিলিজের আগে প্রথম সবার সাথে দেখা হওয়া। এটা যারা ধূমকেতুর সাথে সরাসরি যুক্ত তারা এই আবেগটা খুব ভালো করে জানে। এটা যে আমাদের কাছে কত আনন্দে, কত এক্সাইটমেন্ট, সেটা বলে বোঝাতে পারবো না এবং পুরোটা প্রকাশও করতে চাই না, কারণ সেটা খুব ইমোশনাল আমাদের কাছে। প্রত্যেকটি কলা কৌশলী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে যারা যারা কাজ করেছে সবাই খুব খুশি। ও বলছে 9 বছর আগে তৈরি হয়েছে, তাতে কিছু যায় আসে না। আমার 56-57 বছর বয়স, আমি জন্ম থেকে দেখি প্রত্যেকবার দুর্গা পুজো হয় এবং প্রত্যেকবারের দুর্গাপুজোর আনন্দ এক বিন্দু কমে না। অথচ দুর্গা ঠাকুরের সে 10টা হাতি রয়েছে, একই ঠাকুর রয়েছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সেই সিংহই তার বাহন। কাজে যেটা চিরকালের সেটা কোনোদিনও 9, 10 কি 90 কিছু যায় আসে না।
আজকে দুর্গাপুজোর যেরকম রেলিভেন্স, একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স, একটা ভালো সিনেমার রেলিভেন্স তাই। আমি ভালো সিনেমা এই কারণেই বলছি, ছবিটা আমরা বানিয়েছি বলে নয়, বিষয়গত কারণে যে ছবিটা 9 বছর পর আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, সে ছবি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ভালো। তাহলে এই দায়িত্ব আমি সবার তরফ থেকে নিয়ে কথাটা বলছি। এটা এমন একটা ছবি, আমার জন্মদিনে বা আমার এমনকি আমার মাতৃবিয়োগের সময়, যখন মা চলে গেলেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম, সবাই সেই শোক জ্ঞাপন করছেন। ওরকম একটা দুঃখের সময় লোকে লিখেছেন, আপনার জন্য খুব খারাপ লাগছে দাদা, ধূমকেতু কবে আসছে? হ্যাপি বার্থডে, ভালো থাকবেন দাদা, ধূমকেতু কবে আসছে? জীবনের প্রত্যেক কটা জিনিসের সাথে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে যখন আমরা গেছি, ধূমকেতু নিয়ে প্রশ্ন কিন্তু কোনোদিন থামেনি। হোয়াট ইজ দ্য ম্যাজিক? কেউ ছবি তো দেখেনি, কেউ একটা দুটো ছবি দেখেছে, অসম্ভব ভালো কিছু মেকআপের অংশ দেখেছে। There is something in it. সেটা আমরাও হয়তো জানি না, কিন্তু মানুষকে আকর্ষণ করেছে, যে কারণে মাটির থেকে ডান দিক এতগুলো মানুষ আজকে আপনারা এসেছেন, শুধুমাত্র আমন্ত্রণে নয়, এটা আপনাদের আবেগ। কারণ এই 9 বছর ধরে আপনারা একটা ছবির সাথে জড়িয়ে পড়েছে, যেটা অন্য ছবিতে এতটা অবকাশ পান না, এতগুলো বছর পান না। 2 মাসের মধ্যে ছবি রিলিজ হয়ে চলে যায়, তারপর সেই ছবি থেকে একটা ছবিতে চলে যায়। ধূমকেতু আপনাদের 9 বছর ধরে আষ্টে পৃষ্ঠে ধরে রেখে দিয়েছে। আর এই ছবিটা ইকুয়ালি আপনাদের সামনে যারা এখানে রয়েছেন, প্রেসে এবং অন্যান্য যারা রয়েছে মিডিয়া, তারা প্রত্যেকেই ছবি হয়ে দাঁড়িয়েছে। এটা আর আমাদের এই গজলের কলাকুশলীদের বা অভিনেত্রীদের নয়, ছবিটা এটা খুব ভালো একটা সময় আমাদের কাছে। আমরা যখন দেখছি যে দর্শক বাংলা ছবি পর পর দেখছেন এবং দেখতেই থাকছেন বিগত বেশ কিছু মাস ধরে, তাই আমরা আজকে আশা করি এই ছবি যখন আপনাদের কাছে আসবে, যেন যথেষ্টভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি আপনাদের আগ্রহ এবং আমাদের বাংলায় অ্যাভেলেবল থিয়েটারের সংখ্যা সম্ভবত কম, তাই সেই সবাই যেন দেখার সুযোগ পায়, প্রতিটি প্রান্তে যেন দেখার সুযোগ পায়, সেই চেষ্টা নিশ্চয়ই আমাদের প্রযোজকরা করবে। আমার কাছে পরিচালক হিসেবে এমন একটি সন্তান, যাকে 9 বছর ধরে লড়াই করে আজকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এর থেকে আনন্দের কিছু নেই। এই ছবি কৌশিক গাঙ্গুলির ছবি নয়, যদিও লেখা হচ্ছে, এই ছবি আমাদের প্রত্যেকের ছবি এবং ঘটনাচক্রে, এটা কোনো আপনাদের ফেভারের জন্য বলা হচ্ছে না। প্রেস, মিডিয়া, প্রত্যেকটি মানুষ, অনুরাগী যারা দেব শুভশ্রীর ভক্ত, তারা প্রত্যেকে তাদের ছবি, এবং তারা ছবিটা প্রসেস করুন, আপনারা নিজেদের ছবি মনে করে ছবিটাকে দেখুন এবং ছবিটার সাথে চলতে থাকুন, এটাই আমার কামনা। মায়ের কথা বলে শুরু করলাম এই কারণে যে একটা জানেন যে আজকে একটা বিশেষ দিন, আমরা একটা গান রিলিজ করব, যে গানটার নাম হচ্ছে মা। তাই সেই গানটা রিলিজের ব্যাপারে আমি অনুরোধ করবো। হ্যাঁ, ওই গানটা তো আমরা শুনবই, এবং তারও আগে আমাদের আরো একটা গান রিলিজ হয়েছে, গানে গান। আচ্ছা, গানে গানে নিয়ে একটা কথা আজকে আমার দেবকে বলার আছে। আমি বলেছিলাম এই গানটা কি করবি বলতো, গানটা এই গানটা ছবিতে দেখে বলতো ঠিক লাগছে কি লাগছে না। এই গানটা সরিয়ে রাখলেও ছবিটা ভালো লাগছে আমার, তাহলে গানটা কি সরিয়ে রাখবো? দেব আমার বলছিল একদম করো না, এই গানটা খুব জরুরি, থাক। আমি ভাবলাম দেব বলছে আচ্ছা ঠিক আছে শুনি, and he was so right। গানটা যখন এলো, সারা মানে কয়েক মুহূর্তের মধ্যে আপনারা দেখেছেন, দিনের পর দিন কেটে যাচ্ছে, ট্রেন্ডিং 1 অল ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছে গানটা, এখনো 2 না বলে 3 দাঁড়িয়ে রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে। এবং তার জন্য আমি কর্নিশ জানাই ওর এই বিচক্ষণতাকে এবং ওর ওই রিফ্লেক্সকে, যেখান থেকে বুঝেছিল যে এই গানটার মধ্যে ম্যাজিক আছে। এই গানটা প্রথমেই আসুক। আমি নমস্কার সবাইকে, প্রত্যেকে স্বাগতম। ধূমকেতু আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছবি। আমি ছবিটার একটা অংশ দেখিনি এখন অব্দি, কিন্তু এই ছবিটা আমার সঙ্গে 10 বছর ধরে আছে। এবং প্রথম যেদিন রানাদা কৌশিকদা বলে যে এরকম একটি ছবি তৈরি হতে চলেছে, ভীষণ এক্সাইটেড হয়েছিলাম, কারণ দেবের সঙ্গে তার আগে কোনো কাজই হয়নি প্রায় বলতে গেলে। এই ছবির হাত দিয়ে হয়তো শুরু হতো, জুলফিকার তারপরে অনেক পরে হয়েছে। এবং কাজ যখন হচ্ছে, একের পর এক গান তৈরি হচ্ছে,
একটা ভালো লাগা জন্মেছিল, কিন্তু তারপর অদ্ভুত কপাল যে সব কাজ বন্ধ হয়ে যায় এবং গানে গানে পরের যে গানটা বেরোবে মা, এগুলো সব আটকে পড়েছিল। আমি যে স্টুডিওটাতে কাজ করতাম লেক গার্ডেন্সে, সেই স্টুডিওটাই বন্ধ হয়ে গেছে এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল, কিন্তু তাও রাখা থাকে মনের হার্ড ডিস্কে কোথাও না কোথাও। এবং যখন কিছু মাস আগে আর কি, এই 2025-এ একটা ফোন কল আসে, করে কৌশিকদা করে, রানাদা করে, যে ছবি আরেকবার শুরু হতে হবে। আবার সেই হার্ড ডিস্কের সন্ধান এবং সেখান থেকে উদ্ধার হয় পুরোনো অনেক গান, আরো নতুন গান এর সঙ্গে যোগ হয়, করে তৈরি হয়েছে ধূমকেতুর এই অ্যালবামটা। এবং আমার এটাও মনে আছে যে দেব আমার কাছ থেকে অনেকদিন আগে কিছু মা গানটা একদিন বলছে যে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে যদিও। এবার আমি বলছি তোমার কেন গানটা প্রয়োজন, কি করবে তুমি গানটা নিয়ে? তো দেব বলছে আমার ভালো লাগে, আমি ঠিক আছে পাঠাচ্ছি বলে আবার খুঁজে সেই গানটা পাঠানো। সুতরাং অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবং কৌশিকদার সঙ্গেও সত্যি কথা বলতে আমার তার আগে কাজ হয়েছে, ছোট ছোট কাজ হয়েছে, টুকরো কাজ হয়েছিল। এই গত 15 বছরে অনেক কাজই হয়ে গেছে, কিন্তু যখন আমি ধূমকেতুর কথা বলছি 2015 সালে, তখন কিন্তু এই কাজটার হাত ধরেই আমার একটা দীর্ঘ 4টে গান, গোটা ছবির কাজ হচ্ছে কৌশিকদার সঙ্গে। সুতরাং এক্সাইটেড ছিল। রানাদার সঙ্গে তারই চতুষ্কোণ হয়েছে এবং তারপরে ধূমকেতু হচ্ছে। সুতরাং একটা অদ্ভুত অনেক স্মৃতি ফিরে ফিরে আসছে। আজকে সেই ধূমকেতুর গান যখন বেরিয়েছে, গানে গানে যখন অরিজিতা শ্রেয়ার কণ্ঠে আপনারা শুনেছেন এবং এত ভালোবাসা, ধূমকেতু ছবিটা বিঘ্ন আছে, বাধা আছে, বারবার বোঝা যাচ্ছে যে আজকে সেটা আমরা টের পাচ্ছি। কিন্তু যখন অরিজিতা শ্রেয়ার, আমার তো ভয় লাগছিল যে ওদের কণ্ঠস্বরগুলোকে আমি হারিয়ে ফেলেছি, আমার কি হার্ড ডিস্কে ছিল না, ওগুলো যদি হারিয়ে যায় তাহলে তো আবার রেকর্ড করতে হবে। অনেক রকম সংশয় আছে, কিন্তু সেগুলো ছিল। এবং আজ থেকে 10 বছর আগেকার বলা এটা শ্রেয়ার অরিজিতে, সেটাই আপনারা শুনলেন এবং ভালোবেসেছেন। গানে গানে সত্যি সত্যি এরকম গানই বোধহয় মানুষ শুনতে চায়, কিন্তু আমরা বারবার দিতে পারি না। এই গানের যে আবেদন, যে পিকচারাইজেশন, যে কেমিস্ট্রি, সেটাই মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে এবং সেটাই মনে জায়গা করে নেয়, সেটা বারবার প্রমাণ করে। এবং আজকে অন্য একটি গানের আলোচনার দিন। আজকে যে গানটি রিলিজ করবে সেই গানটির নাম মা, সেটা নিয়ে আরো অনেকের কথা বলবে। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে যায়। যারা যারা গাইতে পারে, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে যায়। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি, আর বেশি ভালোবাসা করো না, এটা আমার লেখা না, এটা কৌশিক গাঙ্গুলির লেখা। এটা জন্য হাততালি কৌশিক গার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর যে বন্ধু রুদ্র নিয়ে বসে আমি বলবো, রুদ্র প্লিজ। বন্ধুরাও বিশ্বাস করে যে এক বন্ধুর মা অন্যজনের মায়ের মতো নিয়ে, তো লড়াইটা পুরো জার্নিটা একটা মানুষ সারাক্ষণ এই লড়াইতে চালিয়ে গেছে এই 9-10 বছর ধরে দেবের সঙ্গে, সেটা হচ্ছে আমাদের রানা সরকার। তো আর ধূমকেতুর লোগো আমাদের কাছে এক সেম গুরুত্বপূর্ণ। দিন রাত এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল ভাবে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে একটা আমাদের ছবি বেরোতো, আর তাদের বেরোতে হলে এই খবর আসছে, আর তারপর সেটা নিয়ে চলতাম। এরকম করে 9 বছর আমরা কাটিয়েছি। আর আপনি একবার অনুপম গানটা বানাবার জন্য একবারে তার গানটা পরে শুনতে আর একদম ব্যক্তিগত কথা বলি, এত ইমোশনাল লাগছে আমি এটা না বলেই পারছি না। এই গানটা ব্যক্তিগত ভাবে আমি আমার মাকে উৎসর্গ করলাম। 1 বছর মায়ের মা চলে গেছেন, কিন্তু এটা মনে হয় প্রত্যেকের মায়ের গানটা খুব ভালো, প্রত্যেকের মায়ের কাছে প্রাসঙ্গিক এবং এটা একটা আমাদের মায়ের জন্য অ্যান্থেম হয়ে থাকবে এই গানটা।
একটা কথা মনে হচ্ছে একটা লাইন ঘুমোতে দাও। আমার মনে হয় প্রত্যেকের মায়ের যখন সকালবেলা ডাকে আমাদেরকে, তখন আমরা এটাই বলি, ঈশ্বর একটু ঘুমোতে দাও। আমাদের প্রত্যেকের মায়ের চোখে একটু জোরদার হাততালি হোক প্লিজ। থ্যাংক ইউ। একটা দেখে নিয়ে এবারে, তারপরে পরে লাস্টে কথা হবে। থ্যাংক ইউ অল অফ দি। গানটা কেমন লাগলো একটু বলুন। সবার নিজের মার কথা মনে হচ্ছে তো? সত্যি এটা মাদেরকে একটু শোনাবেন অবশ্যই। কিন্তু আর সবে 2 নম্বর গানটা বেরোলো, আরো গান এক এক করে সময় আসবে, ট্রেলার আসবে, সবকিছুই হবে এবং আপনারাও জানতে পারবেন কখন আমরা কি করছি। তবে 9 বছরে প্রেসও অনেক বদলে গেছে। 9 বছর আগে হলে এত কাজে বেশি হতো না, এত কম লোক থাকতো। এই 9 বছরে অনেক পোর্টাল বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক নতুন নতুন মাধ্যম এসে গেছে, ফেসবুক থেকে শুরু করে সবকিছু আরো স্ট্রং হয়ে গেছে 9 বছরে। তো আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের দিক থেকে অনেক বেশি ইকুইপড হয়ে গেছে এখন। কাজে হ্যাঁ, এই দেখুন তখন এভাবে ছবি উঠতো না মোবাইলে। আচ্ছা, আমরা এবার একটু অন্যদের সাথে কথা বলে নিই। আমাদের যা বলার আমরা আগামী দিনে 14 তারিখ পর্যন্ত কথা বলতেই থাকবো। আমি অরূপদিকে কথা বলতে বলবো, যার নামে গানটা মা। একটা প্রশ্ন করলাম, তার অরূপদি এই ছবি নিয়ে যা বলার বলুন। সে প্রশ্নটা হচ্ছে, এই ছেলের বিয়ের সময় মায়ের চোখ ছলছল করে কেন? এটা আমি জানতে চাই। একটা হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে, সেটা আনন্দের অশ্রু। তা হতে পারে ছেলে তো এবার অন্য মেয়ে হয়ে যাবে, আমার তো আর কাঁপবে না, তাই জন্য চোখে জল আসবে না। এখন তো হয়, এখনই তো বেশি হয়, ছেলে তো আর মা ডাকে না। কেমন লাগলো? অপূর্ব লাগলো। আমি সত্যি বলছি, গানটা আমি এর আগে তো শুনিনি। আমার সত্যি চোখে জল এসে যাচ্ছিল। আর দেবের এক্সপ্রেশনস, আমি ওর সামনেই বলছি যে ওর অতখানি প্রসেটিক্সের মধ্যে দিয়ে ওর চোখ যেভাবে কথা বলেছে, ভাবা যায় না। মানে ও যে মার জন্য ও যে মন কেমন করা, ও যে কষ্ট পাওয়া, মার কাছ থেকে দূরে থাকার জন্য যে কষ্ট পাওয়া, সেটাকে এত অপূর্ব ও চোখের মধ্যে দিয়ে ফেলাতে পেরেছে। আর তো বাকি মুখের মাসেলসের কোনো কাজ করার উপায় ছিল না। আমি হ্যাটস অফ, অসম্ভব ভালো লেগেছে আমার। গানটাও যেমন ভালো, অপূর্ব অনুপম একটা গানের এই সুরের মধ্যে একটা কোথাও হন্টিং ব্যাপার আছে, যেটা মানে মানুষের মনে ঘুরে ঘুরে আসবে। আর মা আর সন্তানের বন্ধন তো একটা চিরকালীন বন্ধন, সেটা জন্মের আগে থেকে শুরু হয়, জন্ম মৃত্যুর পরেও থেকে যায়। সেটা এসেছে এই ছবির গানের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। এবারে অবশ্যই মা হয়ে লিরিক্স হবে বাবা দুলালদাকে অনুরোধ করবো। আমি এইটুকুনি বলে রাখি, ছবি দেখার আগেই বলে রাখছি, এই ছবিতে অন্যতম সেরা যারা অভিনয় করেছে তাদের মধ্যে দুলালদা। কিছু মানুষ থাকেন যারা সংলাপকে নিজের কাঁধে বহন করার ক্ষমতা রাখেন। অনেকে সংলাপ বলেন, অনেকে সংলাপকে কাঁধে করে বহন করতে পারে, তার চেহারা দিতে পারে, প্রত্যেকটা শব্দ, তার একার ইকার রফলা, প্রত্যেক কটা জিনিসের অর্থ বের করে আনতে পারে। দুলালদা তেমন একজন অভিনেতা এবং এমন একজন বাবা হয়ে উঠতে পেরেছেন ছবিতে। এই ছবিটাকে মা বাবা এই দুজনেরই অভিনয় একটা অন্য মাত্রায় নিয়ে গেছে দুলালদা। এবং অরূপদিকে আমাদের তরফ থেকে প্রণাম। দুলালদা কিছু বলেন। শুভ দ্বীপ্রহর। প্রথমে আমি একটা কথা জানাই, এই ধূমকেতুর আপনারা যারা দেখলেন ইন ফ্রন্ট অফ দ্য কার্টুন অ্যান্ড বিহাইন্ড দ্য কার্টুন যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি, সেদিনকে একটা অসম্ভব ভালো গন্ধ পেয়েছিলাম এই স্ক্রিপ্টে, যে গন্ধটা এই 10 বছর ধরে আমি বয়ে চলেছি। যাই হোক, এই ধূমকেতুর আসল কারিগর তিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন যে কত বড় কারিগর তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। এই ধূমকেতুতে কৌশিক গাঙ্গুলি
রানা সরকার, অবশ্যই দেব এবং তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখবেন আপনারা এই দেবকৃতিতে। এবং এই যে দুটো চরিত্রের ব্যালেন্স, ছেলে এবং বৃদ্ধ, এটা যে কি অসাধারণ একটা জায়গায় যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন, পুরো ছবিটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে দেব প্রমাণ করে দিয়েছে সে একজন সত্যিকারের অভিনেতা। আমরা যারা দেখেছি শুটিং, এক্ষুনি কথা হচ্ছিল গান নিয়ে। এই মা গান, গান তো সবই ভালো হয়, কিন্তু যখন ছবিতে সেই গানের জন্য তৈরি হয় তখন গান এবং তার পিকচারাইজেশন, তার এক্সপ্লয়টেশন থ্রু সেলুলয়েড, এইগুলো যদি একটা ব্যালেন্স থাকে তাহলে সেই গান কেন সমস্ত জিনিসটাই ভালো লাগবে। গানের সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক আবহাওয়া তৈরি করেছেন পরিচালক, সেটা এক কথায় অনবদ্য। বিশেষ করে যখন গানটি শেষ হয়, দেবের ওই এক্সপ্রেশন অন্য মাত্রায় নিয়ে যায় এখন। তো এই আজকের দিনে একজনকে আমি খুব মিস করছি, যিনি আমার এই আউটডোর শুটিংয়ে অনেকদিন আমার রুমমেট ছিলেন, রুম পার্টনার ছিলেন, অর্ধেন্দু দা। খুব মিস করছি, কারণ প্রায় আউটডোরে প্রতিদিনই অর্ধেন্দুদের সঙ্গে আমার অনেকক্ষণ ধরে গল্প হতো। খুব ভালো লাগতো মানুষটাকে, বোধহয় একটু শুনেছেন, আমাকে একটু পছন্দ করতেন, তাকে খুব মিস করছি। আমি জানি আজ আমি ফোন করে ওনাকে বলে দেবো, নিশ্চয়ই তুমি এটা বলে নিশ্চয়ই, অবশ্যই কথা হয়। যাই হোক, দেখতে পেলে খুব ভালো লাগতো অর্ধেন্দুদাকে। তো আমি আর কি বলবো, ধূমকেতু যেখানে কৌশিক গাঙ্গুলি আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরম আছে, রুদ্রনীল আছে, নন্দনী আছে, কিছু তো একটা হবে, ধূমকেতু কিছু একটা হবেই বলে আমাদের বিশ্বাস। এত পরিশ্রম, এতদিনের ধৈর্য এই বিপদে যাবে না। এবং আপনারা আছেন যারা এই ছবি প্রচারে সাহায্য করবেন, প্রতিটি মানুষকে দেখতে পারবেন ধূমকেতু, সেটা এভাবে বলবেন, আপনাদের মাধ্যমে সে কথা বলে দেবেন। তার বেশি কিছু বলছি না, একটি অসাধারণ ছবি আসছে আগামী 14 আগস্ট, ধূমকেতু। এই ছবির এক বিরাট অংশ রুদ্রনীল ঘোষ, আমাদের বন্ধু অভিনেতা। রুদ্র এই ছবিটা অক্লান্ত পরিশ্রম করেছে এবং দেব এবং রুদ্র যুগলবন্দী, এটা আর একটা সমান্তরাল জায়গা এই ছবিতে। সেই রুদ্রনীল ঘোষ, তাকে অনুরোধ করবো তার এই অভিজ্ঞতা নিয়ে কিছু বলার জন্য। যেভাবে ঘটতে চলেছে, তত হার্টবিট আমাদের প্রত্যেকেরই বেড়েছে, বাড়ছে ক্রমশ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সামনে 14 তারিখ সিনেমাটা হলে আসছে, কারণ যে প্রতীক্ষা, যে আবেগ, আমরা যারা কাজ করেছি, শিল্পী, টেকনিশিয়ানস, যারাই আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, দেব, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে একটা করে বিট পড়েছে আমাদের। সিনেমা হয়, ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না। একটু আগে যে গানটা আমরা দেখলাম, আমি বাজি রেখে বলতে পারি 14 তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর বোধহয় আমাদের সঙ্গে থাকা, খুব অবহেলায় পড়ে থাকে একটা কাপড়ের টুকরো, যেটাকে আমরা বলি রুমাল। সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে, আর চোখের কোণে সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি। এমন একটা সিনেমার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি অবশ্যই বলবো, হ্যাঁ আমি গর্বিত। এরকম টিমের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি তারা জানান, এবং সব থেকে অবাক করে দিয়েছিল যে খবরটা, মেন স্ট্রিমে যে সময়
তুরীয় জায়গায় পৌঁছেছে আলোচনা দেব শুভশ্রী। যখন বড়ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার কোন একটা দিক তৈরি হচ্ছে, যেখানে দেবের মতো অভিনেতাদের নাওয়া খাওয়ার সময় নেই, মূল ধারার ছবির ধরন, গল্প করার ধরন, অভিনয়ের ধরন আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ এবং উনি আপনারা জানেন। সেই মুহূর্তে যেভাবে কৌশিক গাঙ্গুলির ধরনের ছবি বা আজকের দিনের যে ছবি, সেখানে সুইচ ওভার করা, যত দাপুটে বড় অভিনেতাই তিনি হন না কেন, আমি সবার উপরে সমান সম্মান রেখে বলছি, এতটা সহজ ছিল না, সহজ তো নয়। আমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা দিন অত্যন্ত কঠিন আবহাওয়ায় আমরা নৈনিতালে কাজ করেছি, করতে গিয়ে দেখেছি এবং এটা বলবো যে অভিনেতা হিসেবে শিখেছি। আমার পাশে যে বসে রয়েছে মেইনস্ট্রিমের সব থেকে বড় নাম, কি করে প্রত্যেকটা দিন পরিশ্রম করে অভিনেতা, আরো ভালো অভিনেতা, আরো নিখুঁত অভিনেতা, কি করে নিজের মধ্যে যে অসন্তুষ্টি গুলো রয়েছে, হচ্ছে না, সেটা প্রত্যেক মুহূর্তে পাগল করে দিয়েছিল দেবকে। অস্বস্তি, অসহিষ্ণুতা নিয়ে ঘুরে বেড়াতো, হচ্ছে না। আর কোথায় কোথায় আমাদের অভিনেতাদের এখানেই জয় হয়, যখনই হচ্ছে না, পরিচালক হয়তো খুশি, প্রযোজক হয়তো খুশি হয়েছেন বা সহ অভিনেতা অভিনেত্রী খুশি হয়েছেন, কিন্তু শিল্পী যন্ত্রণায় ছটফট করছে, আরো ভালো হতে পারে। আমি এটুকু বলবো যে এই সিনেমা নয় নয় করে কিছুই নয়, জানি 9 মাস আগেই শুটিং হয়েছে বলে মনে হয়েছে। ধূমকেতু বোধহয় সেই মাটি, যে মাটি থেকে দানা মিলেছে একটা বড় প্রজাপতি আমার পাশে বসে রয়েছে, আর একজন পরিণীতা হয়েছে। এরা আমার সহঅভিনেতা একদম না, আমি বলবো যে এদের থেকে ডেডিকেশন আমরা প্রত্যেক মুহূর্তে শিখেছি। আমি গর্বিত যে পরিশ্রমী অভিনেতার পাশে যখন অভিনয় করার সুযোগ হয়, তখন তার পাশের অভিনেতার শিখবার জন্য কিছু চলে আসে। এই ছবিতে কাজ করতে গিয়ে প্রত্যেকটা শিল্পী, এদিকে চিরঞ্জিতা বলুন, ওদিকে পরমব্রত বলুন, তারাও রয়েছে। আমার সামনে দুজন শ্রদ্ধেয় আমাদের কাজ শেখানো যাবে, কাজ দেখে বড় হওয়া, দেখে মানে কাজ শিখে, তারা রয়েছে, দুলাদা রয়েছে, মালকাদি রয়েছে, অর্জুনদাও, উনি শরীর খারাপ হয়েছে, এখন বিশ্রামে আছে, যারা প্রত্যেকেই কাজ করছেন। আবার বলছে এই সিনেমাটা কোথাও যেন আমাদের আরো অনেক দিন আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে গর্ব করার মতো করে, আমরা প্রত্যেকেই পরিশ্রম করে কাজ করি, কিন্তু কিছু কাজ যেন আমাদের নিজেদের সঙ্গেই প্রতিযোগিতায় রোজ ফেলে বলে এর থেকে ভালো কি করে করবি, তুই কর, কারণ এটা তোদের কাজ। আমার মনে হয় আমাদের ধূমকেতু সেই আবেগের জায়গায় ফেলেছে। ধন্যবাদ। ঠিক 3টে বাজে সারা পৃথিবী দেখতে পাবে মা গানটা। এই মুহূর্তে অটোমেটিক্যালি আপলোড হয়ে শুরু হয়ে গেছে, এই যাত্রা শুরু হলো। এই গানটার জন্য একবার সবাই ক্যামেরাটা দেখে একটা হাততালি দিয়ে দিল। এই মুহূর্তে গানটা সবার কাছে আমরা প্রস্থেটিক্সের মেকআপ দেখে প্রশংসা করছি অনবদ্য কাজ, প্রয়াত বিক্রম গায়কোয়াড়, তার অবদান অপরিসীম। এই প্রস্থেটিক্সের মেকআপ করার যে পরিশ্রম, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার মনে আছে সেটা নৈনিতালের দিওয়ালির রাত্রি, আমরা বাজি ফাটাতে ফাটাতে পাহাড়ে, তখন রাত্রি কিন্তু 1টা-1:30 বাজে, তখনও দেব ইউনিটের সাথে বাজি ফাটাচ্ছে, আমরা আনন্দ করছি, হই হই করছি। আমি ওকে বলছি তুই এবার যা, কালকে সকাল থেকে আবার মেকআপ আছে। তাহলে হ্যাঁ যাচ্ছি। ঠিক 3টে নাগাদ মেকআপে বসতো, তার আগে একটু গলা ভাত, আমি মেনুটাও বলে দিচ্ছি, ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাতের মতো গলা গলা ভাত দেওয়া হতো, ওটাও খেয়ে নিত। তারপর মেকআপে বসতো। আমাদের শট শুরু হতো সকাল 8টা,
ও 7টার সময় মেকআপ করে এসে পৌঁছলো। রাত্রি 3টে থেকে একটা চেয়ারে একটা ছেলে বসে থাকতো এই পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য। বিক্রম গায়কোয়াড় এবং তার সাথে আরো 3 জন সহকারী যে মেকআপটা করছে। শিল্পীর কাজ, এবং সেখানে সারেন্ডার করে একজন অভিনেতা সারাদিন জুস ছাড়া কিচ্ছু খেত না। আমার মনে আছে একদিন রাত্র 7:30 8টার সময় তখনও ওই মেকআপটা নিয়ে আমরা শুট করছি, যেটা বলার কথা নয়। একটা কথা বলেনি দেব, একদিন শুধু বললো আমার আজকে খুব কষ্ট হচ্ছে, স্কিনটা ব্রিথ করতে পারছি না, একটা অন্য জিনিস চাপানো আছে এবং সেটা চাপলে ওর কষ্ট হচ্ছে সেখানে। কিন্তু একটা কথাও বলেনি যে রাত্রিরে সিনটাও করেছিল ওই মেকআপে। এই এতক্ষণ ধরে মেকআপ একটা চেয়ারে বসে হওয়া সম্ভব নয়, তার জন্য পার্লারে রিক্লাইনার যেগুলো হয় খুব ভালো গদি দেওয়া, সেই চেয়ার তো নৈনিতাল কোথাও নেই। আমার ডান দিকে যে ভদ্রলোক বসে আছে সে বললো চেয়ারটা যাবে কলকাতা থেকে, ওরকম একটা বড় রিক্লাইনার কেনা হলো, গদি দেওয়া একটা ভেরি এক্সপেন্সিভ রিক্লাইনার, সেটা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছলো এবং সেইটা যে ঘটেছিল সেই মানুষটা ডান দিকে। ওই একটা চেয়ার যাওয়াটা একটা রূপকের মতো। আমি যেটা বলতে চাইছি সেই পরিশ্রমটা, সেই নিষ্ঠা, ইচ্ছে, সেইটা বাংলা ছবিতে কেউ কোথাও এক বিন্দু সেদিনকে কম করেনি। তার জন্য এই পুরো টিমের তরফ থেকে রানার প্রতি কৃতজ্ঞতা। রানা কিছু বল। মতন খুব একটা ইন্টারেস্ট কারো আছে বলে আমার মনে হয় চাই না। আমি একটা জাস্ট একটা কথাই বলতে চাই যে সিনেমার যে ইউনিভার্স, সেখানে একটা সিনেমা ধূমকেতু হোক বা অন্য কোনো সিনেমা হোক, সেখানে প্রযোজক হচ্ছে সিনেমার বাবা, আমি আর দেব হচ্ছে ধূমকেতুর বাবা, আর এই সিনেমার মা হচ্ছে সিনেমার ডিরেক্টর কৌশিক দা। তাই আমি এই গানটা আজকে কৌশিক দাকে উৎসর্গ করতে চাই। সবাই সবার মাকে উৎসর্গ করবে, কিন্তু সিনেমার মা এখানে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তার যে স্ক্রিপ্ট, তার যে বানানোর যা প্ল্যানিং, সবকিছুই আমরা শুধু সাহায্য করেছি, পাশে রেখেছি। যারা অভিনয় করেছে তারা নিজেদের শব্দগত করেছে, দেশ তো পুরো প্ল্যানিংটাই, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছে। আমার নতুন করে বলার কিছু নেই, ধূমকেতু একটা ইউনিভার্স। আপনারা বুঝতে পারছেন যে 9 বছর বা 10 বছর আগে সময় কিন্তু থেমে গেছিল একটা জিনিসে, এটা হচ্ছে দেব শুভশ্রী জুটির একটা সিনেমার সময় থেমে গেছে। এই সময় আবার 14ই আগস্ট শুরু হচ্ছে। আমরা টাইম মেশিনে করে 9 বছর আগে ফিরে যাচ্ছি। একটা প্রজন্ম বা দুটো প্রজন্ম অপেক্ষা করছে দেব শুভশ্রীকে আবার পর্দায় একসাথে দেখার জন্য। আপনারা গান দেখে ফেলেছেন, বাকি আরো কয়েকটা গান দেখতে পাবেন, সিনেমা দেখতে পাবেন। এই যে টাইম মেশিন, ধূমকেতু একটা টাইম মেশিন, এবং ধূমকেতু ইউনিভার্সের সবাই আজকে আমাদের এখানে বসে আছে। সবাই হয়তো ম্যানিফেস্ট করেছে ধূমকেতু একদিন আসবে, আমি করেছি, দেবও করেছে, উজ্জ্বলই করেছে, এবং সবাই। সবচেয়ে বড় হচ্ছে যে মানুষ, এই যে এতদিন ধরে অপেক্ষা যে করা যায়, অপেক্ষা করার পরেও যে একটা ফল পাওয়া যায়, এটা আমরা দেখেছি। যে কৌশিকটা বলছিল যে কোনো ফেসবুক পোস্টে এসে সবাই ধূমকেতু কবে আসবে, ধূমকেতু কবে রিলিজ হবে। আমরা অনেকটা চেষ্টা করে দেখেছি। এই যে যেরকম মাইক বন্ধ হয়ে যাচ্ছিল, একটা ঘটনার কথা মনে পড়ছে, 2019 সালে একবার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ধূমকেতু রিলিজ হবে। 19 থেকে 20 সব ঠিক হতে যাচ্ছিল, করোনা চলে এলো, কোভিড চলে এলো, প্যান্ডেমিক চলে এলো, সব বন্ধ হয়ে গেল। আবার আস্তে আস্তে তারপরে এইবারটা একদম একটা যে কথাটা বলতে হবেই আর কি, যে দেব যেভাবে ব্যক্তিগত উদ্যোগে, যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে এই যে রিলিজটার জন্য আমাদের যা যা প্রবলেম ছিল, কিছু আইনগত সমস্যা ছিল, দেব ছাড়া এই প্রবলেম সলিউশন কোনোদিন কারো করা সম্ভব ছিল না। তাই দেব এখানে মহাদেব, ধূমকেতু, এবং বাকি কথা দেবী বলবে। আপনারা সবাই অপেক্ষা করছেন। আমার শুধু একটা কাজ বাকি আছে, বাকিটা তারপরে হচ্ছে। ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে ধূমকেতু। বুকের ভিতরেও আরেকটা আছে, বুকের ভিতরেও আরেকটা আছে, হ্যাঁ তো বলো, সমুদ্রের মতো। বাকি অনুষ্ঠান চলতে থাকুক। সবাই দেখুন, গানটা লাইভ হয়ে গেছে, দেখুন, এবং পরবর্তী গান কিছুদিনের মধ্যে আসবে, ট্রেলার আসবে। আমরা আরো অনেক কিছু ইভেন্ট করবো, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানানো হবে। সবাই পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা ধূমকেতু সিনেমা শুরু করেছিলাম। আচ্ছা, না প্রশ্ন যদি কিছু আসে সেটা প্রশ্ন করে, আমি প্রশ্ন তো আসেনি, কোনো প্রশ্ন আসেনি।
ঠিক আছে, আমি ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এবারে খুব আনন্দের দিক সত্যি আমাদের সবার জন্য, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য। এবারে বুঝতে পারছেন অনুপম কথা বলে দিয়েছি, আমি আমার অনেক কথা বলে দিয়েছি। রানা যে সুপারস্টার দেব 9 বছর আগে ছিল, 10 বছর আগে, সেই দেব এখন অনেক বদলে গেছে। তখন সে অভিনেতা ছিল, আজকে সে ইন্ডাস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রযোজক এবং খুব দায়িত্বহীন যে যাত্রাটা আমি বলবো বনহাস এবং ধূমকেতু দিয়েও শুরু করেছিল। এই দেবের এই যে বিরাট ট্রান্সফরমেশনের জার্নি, সেই জার্নি কিন্তু বনহাস আর ধূমকেতু দিয়ে শুরু হয়েছিল। আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ, আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে। এবং এর জন্য আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায়। এই যে ওর লড়াই, এই যে পরিশ্রম এবং একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার এই যে উপকার করতে থাকা, পরপর ছবি করে একটা অন্য সিনেমাকে প্রতিষ্ঠা করা, তার জন্য অপরিসীমভাবে কৃতজ্ঞ থাকবে বাংলা সিনেমা ওর কাছে। আমি অনুরোধ করবো এই ছবির প্রযোজক এবং মুখ্য চরিত্র দেব যদি কিছু বলে, ও আমাদের খুব কাছের মানুষ, খুব বন্ধু, অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই যে ঘুমোতে দাও ওর আমি নিশ্চিত 14, 15, 16 তারিখ পর্যন্ত ঘুমোবে না। এই ছবিতে যখন পরপর হাউসফুলের বোর্ড ঢুকবে তখন হয়তো ঘন্টা 4-5 একটু বেশি ঘুমিয়ে নেবে। দেব ওদের গুছিয়ে কথা বলে যেন লাইক হাতে দিতেই ফল পাচ্ছি। থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ সো মাচ। রানাদাকে ধন্যবাদ। রানাদা দিয়ে শুরু করবে। এই প্রথম প্রস্তাবটা আসে রানা তার কাছে। রানাদার সঙ্গে আমার প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি। এর আগে আমরা আরেকটা ছবি প্ল্যান করেছিলাম, সেখানে ফটোশুটও হয়েছিল, সেখানেও ঘটনাচক্র শুভশ্রীও ছিল না। হ্যাঁ, রাহুল বেরকা, আমি শুভশ্রী চাচ্ছি ফটোশুট মুভিবাগে আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল, যেখানে আমরা সবকিছু হয়ে যায়, বাট লাস্ট মোমেন্টে যা হয় সেইটা কোনো ভালো দেখেনি। তারপরে আবার রান্না ফোন করে, এবারে তো হবে, এবারে যা হয়। তখন আমি গল্প খুঁজছিলাম, যে ভালো গল্প আমি কিভাবে রিমেক থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। চাঁদের পর সেখানে মমতাজকে দিয়েছিল অন্যরকম একটা গল্প। তারপরে অনিরুদ্ধ চৌধুরী, টনিদা তখন গুণাস নিয়ে আসে আমার কাছে। তারপরে রানাদা ফোন করে, তখন আমি খুঁজছিলাম এরকম স্ক্রিপ্ট। তখন কৌশিক দার সঙ্গে আলাপ হয়। কৌশিকদা বললো যে আমি একটা ছবি করছি ধূমকেতু। অবাকই ছিলাম, কারণ তখন আমাকে নন একটা, এখন বলছে নন অ্যাক্টর, কিন্তু বিশ্বাস করুন 10 বছরের লড়াইটা সবাই নন অ্যাক্টর বলেই পরিচিত ছিলাম। আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে, কিন্তু অ্যাক্টরের দরকারটা পাচ্ছে না। খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো। কিন্তু কৌশিকদার সাথে কৌশিক আমাকে একটা গল্প শোনায়, আমি মুগ্ধ, আমি প্রেমে পড়ে গেছি। কৌশিক একটা বলো না, কি ভিতরে একটা ধূমকেতু, ভিতরে শুধু একটা না, ধূমকেতু সমুদ্র, মানে কতটা আবেগ এই ছবিটা নিয়ে আমার আছে, সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। বিভিন্ন রকম বলবে কি দেব শুভশ্রীর জন্য এটা আমাকে স্পেশাল, না না না, এই ছবিটা দেখুন। এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য, বা আমরা হয়তো তাদেরকে ইনভাইট করি, সেটাও হতে পারে, তাদের জীবনীটা সে লেখা আছে। মানে আমি কি বলবো, মানে তখন না এমন একটা প্যাশন ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে। অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল, রানাদার অবদান অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং, হঠাৎ করে রানাদা বললো না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা, আমরা অন্য কোথায় করবো। আমি বাজেট বাড়বে বলে, না সেটা আমি দেখে নেবো। আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, আবার খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচা কিন্তু মানুষের পিছনে কোনো হাতে নেই, সরি তো বললো আমরা নৈনিতালে শুট করবো, নৈনিতাল, তারপর বলতো কাশ্মীরে শুট করবো। কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং প্ল্যান ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরে লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম। এটা নামকাটা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা 3 রাত এক করে চেষ্টা করেছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি, কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে
এইটা হবে না, এটা হবে, চলো কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে। তখন শুধু ভালো কাজটাই ভাবতাম, টাকা নিয়ে কোনোদিনও ভাবতাম না। সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত, টাকাটাও ভেরি ইম্পর্টেন্ট। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কৌশিকদা, আমার মনে হয় যে কৌশিকদা একটা জিনিয়াস লোক, মানে একটা ম্যাজিশিয়ান, যে সেটে থাকলে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ ফিল সুপার কনফিডেন্ট। কি হয়, আমরা অনেকগুলো ছবি হয়ে গেল, ডিরেক্টর বলতে পারে, বোঝাতে পারে, অনেক সময় অনেক জায়গা হয়, সবাই কিছু বলছে না, কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে, বোঝাতে পারে, করে দেখিয়ে দিতে পারে যে আমি এটা চাইছি। যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না। অনেক সময় ডিরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, না দেব আমি এরকম চাইছি, বলে দিয়ে চলে গেল, এরকমটা কি রকম সেইটা বোঝাতে যে গ্যাপটা হয়, সেইটা খুব কম ডিরেক্টর সেটা করতে পেরেছে। সেইখানে কৌশিকদার সাথে আমার প্রথম ছবি, ওয়াও, মানে এই পুরো যে হাঁটাটা আমি 10 ভাবে প্র্যাকটিস করেছিলাম। কে একটা বয়স হচ্ছে 82 বছর বয়স, সে তো দেবের মতো হাঁটবে না, কিন্তু কৌশিক আমাকে তো কনভিন্স করতে হবে, উনি তো পারফেকশনিস্ট, কিভাবে কনভিন্স করবো? আমার মনে হয় রুদ্রকে জানতাম কোন হাঁটাটা রাখবো, কি মনে আছে তো কে করে কৌশিকদার কাছে গিয়ে যে না বয় ব্যালেন্সটা একটু এরকম করি, দু পায়ের ব্যালেন্সটা নিয়ে হাঁটবো। কৌশিকটা বলে হ্যাঁ এটা তো চাই, হ্যাঁ এরকম আর একটু এটা করো। It was not easy. চরিত্রগুলো অনেকগুলো শেডস আছে। আজকে আমিও দেখে অনেকবার দেখে নিয়েছি, কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছি তো, নর্মালি কিভাবে মনিটরে দেখি বা টিভিতে দেখেছি এরকম, বা কোনো অ্যাপ্রুভালের জন্য গানটা লক করার জন্য মোবাইলে দেখতে হয় একটু, আর টিজারটা বলে, কিন্তু বড় বড়টা দেখে হ্যাঁ। তো অনেকগুলো নস্টালজিয়া আছে। থ্যাংক ইউ কৌশিকা ফর ধূমকেতু, থ্যাংক ইউ রাজা, যতই ঝামেলা হোক না কেন। রাজা কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু রাজা একটা গুণ আছে, একটু চাকরি ঘুরে কাজটা করতে করবে সবটাই, কিন্তু রাত্রেবেলায়ও একটু হালকা টেনশন দিয়ে রাখবে, না এটা না এটা না, ঠিক ওইটাই করবে। বাট এটাই আমার মনে হয় রাজাটাকে আমরা এরকম ভাবে, রাজাটাকে আমরা এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের জীবনে, তাই তো বলছি না? রানা এরকম বলবে যে একটা গান এখানে খুব দরকার আছে, গানটা এভাবে হচ্ছে, এই করবে, তুমি ব্যবহার করবে না করবে তোমার, আমি করে দিয়েছি। দুজনই যাদেরকে নিয়ে কথা বললাম, দারুণ প্যাশনেট যখন সিনেমা নিয়ে আলোচনা হয়। তো থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ কৌশিকা বাদ সেকেন্ড। এগুলো চলে যাও বাঁ দিকে, এগুলো অভিনয় করছি আমি রুদ্রর সাথে। আমার মনে হয় যে আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় না আমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, সেটার নাম হচ্ছে রুদ্রবী। হি ইজ জিনিয়াস, মানে ওর মতো অভিনেতা আমরা কেন যে ইউজ করতে হবে। আমি ময়দান দেখলাম, ময়দান দেখে ওকে ফোন করবো, গান দিয়েছে রাত্রেবেলা আমার বিজেপি থেকে, এরকম করছে গাটালে করছে, ওকে ফোন করে ভাই ময়দান তুমি ফাটিয়ে দিয়েছো ভাই, ফোন করে বলে জিনিয়াস। ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে। ও আমি ডাবিং করার সময় দেখলাম, আমি কেঁদেছি, মানে ওর অভিনয় দেখে। বা আমাদের অনেকগুলো সিকুয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে আমার এই লোকটা কি করলো, এগুলো একটা সময় যাকে এটা বলতে চাইছি না বলেই ফেলি, একটা সময় বুড়ো সেরেছে, এগুলো বের হয়ে গেল, দিদি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম আমরা, ঠিক আছে কফি দেখি, আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আমরা আবার লেটস ডু দ্য রিড আউট, এরপর পুরো চরিত্রটা আবার আমি রিড আউট করলাম। মানে এই যে যেটা বললো যে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে পরিশ্রমিক বলতো, আমাকে একটু কারেক্ট করে এখন ওই জায়গায় আছি আমি। অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয়, সেটা অভিনেতারা কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথা দিয়ে বোঝাতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হি হ্যাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম, ব্রিলিয়েন্টলি। স্যার আমি আবার বলছি, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, কোচিং আমি পাবো, নাম গেলে আবার গেলে, আরে দাদা আপনি কষ্ট করবেন কেন? রানা সাহেব অনেক লোক বসে আছে, আরে রানা সাহেব আপনি পাঠিয়েছেন, আমি এমনি পাঠিয়ে দিলাম, কিন্তু দুজনের পর যদি রিজার্ভ করেছে এই মানুষটা, আই থিঙ্ক ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। বিজেপিটা বলছে দুলালদার সঙ্গে আমার সেকেন্ড ছবি, অনুসভা উনি আমার বাবার। এই লোকটা যে কি বড় মাপের অভিনেতা, আমরা যে কেন ইউজ করতে পারিনি বা পারলাম না ওই বড় বড় চরিত্রের জন্য। আমার মনে হয় দুলালদাকে যেভাবে উনি বাবার চরিত্রটা পোর্ট্রে করেছেন, আমি অনেকগুলো বাবার ছেলে ছবি করেছি, কিন্তু 10 বছর হয়ে গেছে, হ্যাঁ ছুটি করে এক কথা
নিজের প্রমোশন বা নিজের ছবির টিকিট দুটো টিকিট বিক্রি করার জন্য কথাগুলো বলছেন যেখানে, কারণ এই ছবিটা না বক্স অফিসে উঠে চলে গেছে আমাদের, মানে কিছু কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে। মুখে তো আমরা কেউ এই মঞ্চে বসে নেই কে এটা বলার জন্য কি আমার বক্স অফিসে গেল না, তাহলে ছবিটা রিলিজ করতাম না, অনেক আগে রিলিজ হয়ে যেত। এই যে আটকেছে বিকজ অফ দ্য ইমোশন, সবাই নিজের ইমোশনটা এই সময় জড়িয়ে রেখেছে। দুলালদা অপূর্ব এই ছবিটার মধ্যে, হ্যাঁ দুলালদার সঙ্গে প্রত্যেক দিন শর্ট দেওয়ার আগে জিজ্ঞেস করলো কি করছিল কি করছিল, কি করছিল, হ্যাঁ দুলালদার সাথে আমার অনেক সিন আছে ছবিটার মধ্যে, মানে সিনের পর সিন আছে, ঠিক আছে, বড় বড় মানে সংলাপ চলছে। আর ইটস নট ইজি দুলালদার সাথে অভিনয় করা, ওই পরিস্থিতি নিয়ে এক টাইমস ছেলে হয়ে এক টাইমস কখনো বকছে কখনো ভালোবাসছে কখনো চিৎকার করছে, সেইখানে দিস ওল্ড ম্যান ইজ বিং সো গুড। এই ওল্ড ম্যানটা থাকা হয়ে যাচ্ছে, দুটো বৃদ্ধ মানুষ দুটো কথা বলছে, আর সেখানে একটু ব্যালেন্সিং ওই বয়সটাকে আমাকে মেলাতে হবে। It was not easy job. Dulalda's said Ogunagara is not easy, but I think it made me so comfortable. And thank you, Dulalda. Thank you so much. Thank you. অলকানন্দাজিকে নিয়ে কি বলি, এই গানটা সত্যি ওনার জন্য, মানে শি ইজ লাইক দ্যাট, মানে পুরো ছবি জুড়ে সহজ সরল মা বলে যেটা বোঝানো যায়, এবং এই চরিত্রটা না আমাদের সহজ নয়, কিন্তু মানে আমি যে চরিত্রটা প্লে করেছি বা রুদ্র বা দুলালদা, এগুলো সাধারণভাবে আসে না, প্রত্যেকদিন কেউ লিখতে পারে না চরিত্রগুলো, এটা ওয়ান্স ইন আ ব্লু মুন পায়। আমার মনে হয় রুদ্র এরপরে এই জীবনে এইরকম ধরনের চরিত্র পাবে না, আমিও পাবো না। দেব ধূমকেতুর মতন চরিত্র আমার মনে হয় না কেউ আমার জন্য লিখবে বা লিখতে সম্ভব কিনা আমি ডাউট করি। আমার 48টা ছবি হয়ে গেছে, তার সত্ত্বেও আমি এত বড় বড় কথা দায়িত্ব নিয়ে বলছি। অলরেডি থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো অনুভব আছে, আমি সত্যি অনুভবকে একদিন ফোন করেছিলাম 4 বছর আগে ফোন করেছিলাম কোনো একটা ছবির জন্য। এবার রানাসারা ছবি রিলিজ করবে না, ভালো ভালো গান পড়ে আছে, শুধু শুধু নষ্ট হচ্ছে, ওই মাদারটা আমাকে দাও, আমি অন্য কোনো ছবিতে ইউজ করবো। এইটা কি করে রানাসার কে কথা বলবো বলতো, এসে পুরো অ্যাকাউন্ট খুলবে 2014 থেকে, গানগুলো নষ্ট হচ্ছে। মা গানটা আমি সত্যি প্রেমে পড়েছিলাম। দুটো গান আমাদের শুটিং এর সময় হাতে ছিল, একটা তো গানে গানে যেটা আমরা শুরু করেছিলাম, এবং মা গানটা একটা সময় ছিল আমি পাগলের মতন শুনতাম। মানে কিছু কিছু গান কোনো কারণে কেন শুনছো, মা গানটা আমার সেরকম একটা সময় একটা গান, এই গানটা ছিল যেটা আমি লুপে শুনতাম, এখনো লুপে শুনি। তো থ্যাংক ইউ অনুপম। আমার মনে হয় কি অনুপম সময়টা আমার প্রথম কাজ, সেই সময়টা দারুণ 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 কম্পোজিশন, সব করা গান। এর পরের গানটা যেটা রিলিজ হবে সেটা পুরো লন্ডন জুড়ে শুনেছি। ইনফ্যাক্ট আমি বলে উঠি যে আমি লন্ডনে কমপের 1000খানিবার গানটা শুনেছি, এতটাই ভালো। পরের গানটা আরো ভালো, এই গানটা তো দারুণ গান। তো আমার মনে হয় যে এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত, যে প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে যাচ্ছে, সেটাই একটা ভালো কাজের কি বলবো চিহ্ন। তো এইটা হলো আমাদের মঞ্চে যারা আছেন, যারা মঞ্চে নেই পার্ট অফ দ্য ফিল্ম। তখন যখন পরবর্তী ছবিটা পাঠ, তখন আমাদের অতটা বন্ধুত্ব ছিল না। We did the film because of রানা সরকার and কৌশিক, আমি ওনাদের হয়ে কাজটা করেছিল। পরম আমার এখন খুব ভালো বন্ধু, and I think we did a brilliant job in the film. চিরঞ্জিত দা, দীপক দা আমাদের দারুণ অভিনেতা, আমার সঙ্গে দীপক দা এমনি খুব ভালো বনে আর কি। তো আমার মনে হয় দীপক দা যতটুকু আছে ছবিটার মধ্যে অনেকটাই আছে। চিরঞ্জিত দা, I think even he has given his not best I would say, but এই ক্যারেক্টারে যতটুকু দরকার তার থেকে বেশি আমরা পেয়েছি দীপক দার কাছ থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভশ্রী, আমার মনে হয় ওরও জীবনে সেরা কাজ, যেটা কৌশিক একটু আগে বলছিল, তখন আমরা চিহ্নিত যে আমরা কমার্শিয়াল ছবির নায়ক নায়িকা, তাদেরকে নিয়ে ইটস এ বিগ ফিল্ম, ইট ওয়াজ নট অ্যান ইজি ফিল্ম, কে তাদেরকে বিশ্বাস করে কাস্ট করা। এবং আমি হরফ করে বলতে পারি অ্যাজ এ প্রডিউসার হিসেবে আজকে দাঁড়িয়ে আই এম ভেরি প্রাউড যে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী ছবিতে আছে বলে, অ্যান্ড ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে, আমার মনে হয় এখন তো অনেক বেশি উন্নত পরিণত, এটাও বলেও থাকে, বাট মাঝে মাঝে উন্নত পরিণত পরেও আমাদের পুরোনো ইনোসেন্ট দেখতে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবি সেটাই হবে, যে আমার মনে হয় এটা জীবনের সেরা ছবির মধ্যে একটা ছবি হয়ে থেকে যাবে আমাদের সবার জীবনে। তো দিস ইজ অল। আমি কাউকে মিস করলাম? হ্যাঁ, আচ্ছা, আমার সঙ্গে অতটা সিন ছিল না, বাট হি ইজ अगेन লেজেন্ড অ্যাক্টর। আমরা পেয়েছি ওনাকে ছবিটার মধ্যে, ডেফিনেটলি উই আর ভেরি হ্যাপি এন্ড ভেরি প্রাউড যে উনি আমাদের এই পরিবারের সঙ্গে, ধূমকেতু পরিবারের সঙ্গে যুক্ত আছেন।
আর একটা নাম যেটা আমার কাছে ওনার সঙ্গে সংসার করেছে 25 দিন, বিক্রম গায়কোয়াড়, মেগা আর্টিস্ট আমাদের। এইটার পিছনে একটা ইতিহাস আছে। আমরা কতটা প্যাশনেট ছিলাম, কতটা এই ছবিটাকে নিয়ে সততায় ছিলাম, অনেস্ট ছিলাম, সেটা আরেকটা পরিচয় হচ্ছে কি কৌশিকা তো লিখে নিয়েছে দুটো চরিত্র। তখনকার দিন কি হতো, আজ থেকে 10-12 বছর আগেকার কথা বলছি, শুটিং তো 10 বছর হয়েছে, তার আগে তো 1 বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছি, 2013-14 থেকে আলোচনা চলছে। আগে হতো লুকস চেঞ্জ মানে দাড়ি গোপ বা চুল বাড়িয়ে নেওয়া, যেটা খাদানে করেছি 2024-এই করেছি, কিন্তু দুটো চরিত্র বাবা ছেলে, একটাকে দাড়ি বড় করে দিয়েছে, লম্বা লম্বা চুল করে দিয়েছে, ছেলেটা নর্মাল দেব যেরকম দেখতে লাগে সেরকম। সেই সময় উই থট অফ ডুইং কে দেব, কিন্তু অথচ দেব না। এইভাবে আলোচনা যে ওই চরিত্রটাকে অন্য কাউকে কাজ করা হবে, কৌশিক তার রান্না ওইটাই হবে, তাহলে ও কিভাবে যাবে, কিভাবে আসবে, সেটা আমরা প্রস্তুতি করবো। করবে নাকি? He said we'll get the best makeup artist of India. I said বাংলা ছবি ওই সময় বেস্ট মেকআপ আর্টিস্ট ফোন তো করো, বেস্ট খুঁজতে খুঁজতে আমাদের কাছে এলো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বিক্রম গায়কোয়াড়, যে হলিউডের ছবি করছে বা ইন্ডিয়ার যত বিগ বাজেট ছবিও করছে, এট দ্য সেম টাইম হলিউডের সব ছবিও করছে। রাধা বলুন কি করবে, রাধা একটা ভালো গুণ আছে, কোনদিন না বলে না, চলো দেখি তো, চেষ্টা তো করবে। জাতিস্বর পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আগে জাতিস্বর আগে ন্যাশনাল পেয়েছে, ওকে সরি। তো সেই জায়গা থেকে এবারে মেকআপের বাজেট এলো, কেউ মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে পার ডে কস্ট। মিনিমাম 12-15 দিন শুটিং হবে, কি করে 1.5-2 লাখ টাকা দেবে? না, এটা এত ছবি করছি। উই ডিড আওয়ার ফার্স্ট লুক সেট, লুক সেটটা আমরা করলাম পুজোর আগে, তারপরে বিদেশ চলে গেলাম আমার। হ্যাঁ না, আগে কলকাতা হয়েছিল, লুক সেট হয়ে সব অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার আমাদের লুকটা পছন্দ হচ্ছে না, উই রিজেক্টেড আওয়ার ফার্স্ট লুক সেট, তাকে আবার কনভিন্স করা হচ্ছে। সে এত বড় বড় মাপের মানুষ, বিজি, তাকে আবার কনভিন্স করছে না স্যার এই লুকটা আমাদের পছন্দ হচ্ছে না, উই ওয়ান্ট বেটার লুক। আমরা আবার সবাই টিম নিয়ে বম্বে যাই, আবার একটা লুক সেট তৈরি হয়, যে লুকটা আপনারা এখন ফ্যামিলি দেখছেন। তো এটাই বলবো কি থ্যাংক ইউ স্পিকার, যিনি এখন নেই, বেঁচে নেই, এবছর উনি মারা গেছেন। তো আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের টিমের পক্ষ থেকে, আই থিংক জিনিয়াস, হি ওয়াজ এ লেজেন্ড। এন্ড অন্যতম ভালো লাগার কারণ এই ছবিটার মধ্যে হচ্ছে ডেফিনেটলি এই প্রস্থেটিক মেকআপটা। তো থ্যাংক ইউ বিক্রম স্যার, আপনি যেখানেই থাকবেন ভালো থাকুন, যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। দিস ইজ অল আবাউট ধূমকেতু। সৌমিক হালদার, হাউ ক্যান আই ফরগেট হিম? সৌমিক হচ্ছে আমাদের ডিওপি, হ্যাঁ, আইডি হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ দাশগুপ্ত, হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন। আমরা পুরো আমাদের যে আর্টিস্টটা ছিলেন ধনঞ্জয় মণ্ডল, ঠিক আছে, ধনঞ্জয় মণ্ডল হচ্ছে এখন বম্বের খুব বড় একজন আর্টিস্টার, তিনি তিব্বতের সঙ্গে কাজ করেন। আমরা পুরো নৈনিতালে যা শুট করেছিলাম তার ইন্টেরিয়রটা কলকাতায় বানিয়েছিলাম, মনে আছে? নৈনিতালে যা শুট করেছিলাম তার ইন্টেরিয়রটা কলকাতায় বানিয়েছিলাম। সিনেমাতে দেখতে পাবেন আপনারা যে ওই যে পাহাড়ি বাড়িগুলো বা তার যে ইন্টেরিয়র গুলো হবে সেগুলো নৈনিতালে না করে আমরা কলকাতায় করেছি। সিনেমাটা দেখার পর আপনারা বলবেন যে একজন আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার কতটা ইম্পর্টেন্ট। সিনেমাটা দেখার পরে ধনঞ্জয় মণ্ডল, তাকে হয়তো পাওয়ার এর মধ্যে কোনো একটা ইভেন্টে, সেই ধনঞ্জয় মণ্ডল সেই কাজটা করেছে। আর আরেকজনের নাম, তিনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আমারই ছবিতে। আমার ছবিতে দুজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, একজন বিক্রম গায়কোয়াড় আর একজন শ্রাবণী দাস জাতিস্বরে। শ্রাবণী দাসও কস্টিউম মেকআপ এইগুলো তো ডিজাইন করেছিলেন। শ্রাবণী দাসও হয়তো পরে একদিন আসবেন, তার নাম না বললেও নয়। একটা ইনডাইরেক্ট বলার আছে, এটা না বললে হবে না। আজকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, সেই সময় দেবের পার্সোনাল মেকআপ করতেন, তো আমাদের সঙ্গে ছিলেন। এবং মনে আছে বম্বেতে সোমনাথ আমাদের সাথে গিয়েছিল, এবং বিক্রম গায়কোয়াড়ের ম্যাজিকটা দেখতে দেখতে ও ইন্সপায়ার হয় যে এটা এইভাবে হতে পারে। এবং ওই যে ওর জীবনে প্রস্থেটিক্সে একটা হাত ছাড়িয়ে ও পড়াশোনা শুরু করলো, আমরা আমাদের মধ্যে কিভাবে করতে পারি, করতে করতে আজকে কলকাতা শহরে অপরিহার্য একজন প্রস্থেটিক্স আর্টিস্ট তৈরি হয়েছে। সেই ইন্সপিরেশনের পয়েন্টটা কিন্তু সোমনাথের ধূমকেতু। তাই ধূমকেতুর প্রত্যক্ষ পরোক্ষ অনেক অবদান রয়েছে, এবং সেই জন্য আজকে সোমনাথ আমরা আজকে আর বম্বে যেতে হয় না, কলকাতায় আমরা কাজটা করতে পারি।
সেটা কিন্তু সূত্রপাত সেই যেটা ম্যারিয়েটের ঘর, যেখানে সোমনাথ ছাত্রের মতো দাঁড়িয়ে দেখছে বিক্রম গায়কোয়াড় কি ম্যাজিকটা করছে। অনবদ্য, সেটা অনবদ্য। আরো দুটো নাম, যে দুটো যদি না বলি তাহলে দেবের প্রচুর একটা ইয়ে হবে, মানে একজন হচ্ছে বাবা যাদব। বাবা যাদব এবং দেবের এত গান, এত কোরিওগ্রাফি, এগুলো তো কেউ বুঝতে পারবে না। আমাদের গানে গানে যে গানটা, সেটার কোরিওগ্রাফি বাবা যাদবই করেছেন। আর আমাদের ধূমকেতুর পুরো অ্যাকশনটা করেছেন জুডোরাম, মানে উনি চেন্নাই থেকে আসতে ওনার টিম নিয়ে এই টোটাল যে আমাদের দেব ইউনিভার্স, যেটা দেব শুভশ্রী ইউনিভার্স, সেটা কিন্তু মোটামুটি আছে। তার মধ্যে আমরা অ্যাড হয়েছি, কৌশিক গাঙ্গুলি অ্যাড হয়েছে, অনুপম রায় অ্যাড হয়েছে, রুদ্র তো প্রচুর সিনেমা করেছে, দুর্লভদা সিনেমা করেছে দেবের সাথে। দেব ইউনিভার্স, দেব শুভশ্রী ইউনিভার্স, তার মধ্যে আমরা অ্যাড হয়েছি এবং সেই ইউনিভার্সটা টাইম মেশিন আজকে ধূমকেতু আমাদের সামনে ফেলছে 14 আগস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে, মায়ের গান। হ্যালো, থ্যাংক ইউ। কন্ট্রোল চলে গেল আপনার কাছে। দেবের মা বলে এই তো বলো, এই প্রশ্নটা কি আলাদা? যেই প্রশ্নটার উত্তরটা শিখিয়েছিলাম। প্রশ্নটা লিখে আনি কি বলছিস? সেটা হচ্ছে আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে একসাথে দেবদা এবং শুভশ্রী একসাথে এটা প্রমোশন করবে, কারণ আমরা 9 বছর আগে যখন দিয়েছিলাম নৈনিতালে তখন দেখেছিলাম ওদের কাজ, এবং সেই প্রশ্ন আমিও 9 বছর আগেই দেখেছিলাম। হ্যাঁ, সেই জন্য তো বলছি আবার কবে একসাথে দেখবো। তুমি আমার একবার বিয়ে করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রানাদা উত্তরটা দেবে। হ্যাঁ, না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অনুষ্কাকে ধন্যবাদ। মানে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রশ্ন কি আসতে পারে, অনেক বিতর্কিত। আজকে আমরা খুব পজিটিভ মাইন্ডে আছি, কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আমি একটা আমার খুব প্রিয় কবি হেলাল হাফিজ, ওইটা পড়ছিলেন একটা কথা, একটা লাইন, মানে ওটা বড় কবিতার একটা লাইন, এটা ছিল যে এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা কষ্ট দেবে। কষ্ট হয়তো আর দেবেন না, কারণ আমাদের জীবনটা নষ্ট হচ্ছে না। আমরা যেটা দেখছি যে আমাদের জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে পুরীর জগন্নাথ দৈত্যপতির পৌরোহিত্যে আমাদের মুহূর্ত হয়েছিল। তারপরে তার থেকে বড় হচ্ছে এই যে আমাদের দর্শক, দেব শুভশ্রী ফ্যান, তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা, তাদের প্রেয়ার্সে ছিল ধূমকেতু, ঠিক আছে? সেই প্রেয়ার্স, তাদের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ, দেব শুভশ্রী ফ্যানদের আশীর্বাদ এবং চাওয়া, এই সব কিছুর উপর ডিপেন্ড করছে দেব শুভশ্রীকে আমরা এক মঞ্চে দেখতে পাবো কিনা। যদি সব দর্শক বলেন, চান, আহ্বান করেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ম্যানিফেস্ট করেন, আজকের দিনে ম্যানিফেস্ট বলে একটা কথা উঠেছে, ম্যানিফেস্ট করেন, তাহলে উইন্টার ইজ হিয়ার। তাহলে কি স্প্রিং এর খুব বেশি দেরি আছে? আমি জানি না, অপেক্ষা করুন। আর আমার কাছে এইটুকুই উত্তর দেওয়ার আছে, বাকিটা যে মহাদেব, যে সব প্রবলেমের সলিউশন করতে পেরেছে, দেব আজকে মহাদেব হয়ে গেছে, সবকিছু তার হাতে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি একা বসে যে এতগুলো বাইক দিলাম, এতগুলো কথা বললাম, আমরা এতগুলো শিল্পীরা আছি, আমাদের কোনো অসুবিধা হয়েছে তো? হয়নি তো? কমিউনিকেশন করতে, কথা বলতে হয়নি তো? হয়েছে? অনুষ্ঠিত জিনিস হচ্ছে, তাহলে কষ্টটা কোথায়? প্রশ্ন করতে হবে। তুই একটা ছবি পুরুষ, রাজ চক্রবর্তীকে ডাইরেক্টর নেই, রানা সরকারকে প্রডিউসার নেই, আমার মনে হয় সেদিন সম্ভব হয়ে যাবে। টাকা আমার মনে হয় স্ক্রিপ্ট দিয়ে দিতে পারবে, সুইটা তুলে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো ল করা বলছে, ওখানে টাকা অভাব আছে না, রানা সরকার প্রডিউসার বললাম তো, আর রাজ চক্রবর্তী নিজের তো প্রোডাকশন হাউস আছে। কালকে সকালে আমার কাছে একটা SMS এলো শুভশ্রীর কাছ থেকে, এটা বলা উচিত। তো আমার SMS করে পাঠালো যে আমি আজ থেকে ধূমকেতু প্রমোশন শুরু করলাম, তুমি আমার পরিচালক, তোমাকে জানালাম, তোমাকে জানানোটা আমার কর্তব্য। বাবা
এটা পাঠালো এবং আমি ওর যেখানে প্রমোশন হচ্ছিল তাকে আমি ওখানে গিয়েও ছিলাম, ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ওর ছবির প্রমোশনে সব রকমভাবেই থাকবে। কিছু কিছু জিনিসটা একটু অপেক্ষা করতে হয়। যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি গান গান সেখানে ওনার গানটা শেষের দিকে রাখা হয়, কারণ প্রথমে গাইলে বাকি শিল্পীদের খুব চাপ হয়ে যাবে। আসবি শুভশ্রী আমার যে প্রশ্নটা হচ্ছে এটাই, তোরা যা প্রশ্ন করেছে তার বাইরে, যে দেব যদি চাই দেব শুভশ্রী এক মঞ্চে আসবে তাহলে সব হবে, ঠিক আছে? এবং দেব চাই সেটাই যেটা কেন তুমি আমাকে মার খাও? আমি এরকম কিছু না, অনেস্টলি সি অলসো ইনভাইটেড, আজকে শুটিং আছে সেই জন্য আসতে পারিনি, সত্যি কথা এটাই। এবার প্রমোশন করছে, ইনফ্যাক্ট আমার টিমের সাথে বা রানাদার সাথে, রানাদার টিম বা রানাদা নিজেই কমপ্লিট করছে, কারণ ও যত রকম সহযোগিতা লাগবে ছবিটা প্রমোট করার জন্য, যাতে মানুষের যাতে এটা না মনে হয় কি আমরা তাদেরকে ঠকাচ্ছি, বা যেহেতু আমরা অভিনয় করেছি তো অফকোর্স এটা নর্মাল ডিমান্ডই থাকার কথাকে তারা তাদের নায়ক নায়িকাকে একসাথে দেখতে চায়, আমরাও চাই। ডেফিনেটলি ওর শুটিং চলবে, আমার প্রজাপতি টু শুটিং শুরু হয়ে যাবে 2 দিন পর থেকে। এবার যখন ওদের নেক্সট ডেট ম্যানেজ হতো ডেফিনেটলি কন্ট্যাক্ট না বলছি না, বাকি যেটা বলছিলাম সেটা সত্যি সব মজা। দেবী আছে আর কি, মানে আমি খুব সিরিয়াস হয়ে গেলে গম্ভীর হয়ে গেলে লোকে আমাকে চিনতে পারবে না, তো আমার মনে হয় প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও এখানেও। দেব হচ্ছে দর্শকের, দেব ফ্যানদের, দেব সিনেমার, এবং দর্শকের উপর সিনেমার উপর আমরা কোনোদিন ভরসা হারাইনি, তাই দেবের উপরও ভরসা হারাচ্ছি না। Pray for the best. Yeah, well, thank you so much.